দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ভোটের প্রতিধ্বনি। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিল বা অস্থায়ী বিধানে অন্তর্ভুক্তির পক্ষে মত দিয়েছে বিএনপি, যদিও সংবিধানের মূল প্রস্তাবনায় রাখার দাবি এনসিপির। এদিকে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে কি না তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, যদিও এনসিপি বলে দিয়েছে জুলাই সনদ না হলে তার নির্বাচনে যাবে না। নির্বাচনের জন্য এখনও পরিবেশ তৈরি হয়নি দাবি করলেও আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তারা বলছে ইনক্লুসিভের নামে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার আন্তর্জাতিক চক্রান্ত চলছে। প্রশ্ন উঠেছে, নির্বাচনের জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার সেটা এখন আছে কিনা, সার্বিক আইন শৃঙ্খলার হাল হকিকত কেমন, এবং সেটা মব ভায়োলেন্স বলে দিচ্ছে, যদিও কেউ কেউ মবকে বলছে যে মব অথবা প্রেশার গ্রুপ। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমি আজকে আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথি। তারা হচ্ছেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, ডক্টর শামীম রাজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি যেতে চাই বাবুল ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার বিষয়ে আপনাদের দল মানে বিএনপি এই যে উপদেষ্টার প্রধান উপদেষ্টা নির্দেশনা সেটাকে তারা স্বাগত জানিয়েছে এবং ইতিবাচক হিসেবে আপনারা দেখছেন। একটি বিষয় সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগকে মানে ইনক্লুসিভের কথা বলে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এটা জামায়াত বলছে। আপনারা কি এই চক্রান্তের কোনো গন্ধ পাচ্ছেন? মানে আপনি আপনার দল? দেখুন, রাজনীতিতে গন্ধ, ষড়যন্ত্র, কি বলবো, যে এগুলা কিন্তু সবসময় এই শব্দগুলা থাকেই। আচ্ছা, আপনার একটা কথা আজকে বললেন যে সংকট ঘনীভূত হচ্ছে, সন্দেহ আছে, এগুলা রাজনৈতিক শব্দ, এগুলো থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা গণতান্ত্রিক ধারার দল, এবং সেই হিসেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন প্রধানমন্ত্রীর প্রেস সচিব, সেটা নিয়ে কথা পরে বলবো। প্রেস সচিব কোন দলকে সাপোর্ট করেন, কিভাবে চলেন, কি বলেন, কাকে প্রধানমন্ত্রী দেখতে চান, সেগুলো পরবর্তীতে বলবো। তো তারই মুখপাত্র প্রেস সচিব যখন এভাবে বললেন যে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, এটা আমাদের দলের থেকে স্বাগত জানিয়েছেন। ব্যক্তি ফজলে হুদা হিসেবে আমি স্বাগত জানাই, এবং মানুষজন খুবই উৎসাহিত। কারণ বাংলাদেশের লোকজন সত্যি ভোট শুনলে, যারা 17 বছর, যাদের বয়স এখন 33 বছর হয়ে গেছে বা 35 হয়েছে, কোনোদিনও ভোট দিতে পারেনি, তারা সবাই খুব মুখিয়ে আছে যে বাংলাদেশে একটা ভোট হবে। আমি শামীম ভাই একটু আগে একটা জিনিস আলাপ করছিলাম যে আমাদের ছোটবেলার সেই মেম্বার ইলেকশনগুলো, চেয়ারম্যান ইলেকশনগুলো, মার্কাগুলো কি সুন্দর থাকতো, কি জমজমাট অবস্থা হতো, মানে ভোট মানে একটা উৎসব ছিল, যেটা আমিও দেখেছি। সেই উৎসবটার জন্য মানুষ আসলে অপেক্ষা করছে, এবং বিএনপি মনে করছে একটা উৎসব মুখর, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সারা পৃথিবী দ্বারা গ্রহণযোগ্য এবং ভালো একটা নির্বাচন হবে। এইটা বিএনপি একটা নির্বাচনমুখী দল হিসেবে প্রত্যাশা করে, এবং সেজন্য এটাকে স্বাগত জানিয়েছে। নির্বাচন নিয়ে তো আশঙ্কা, ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। দেখুন, ওই যে প্রথমেই বললাম, এমন একটা যন্ত্র, ষড়যন্ত্র, যেটা পৃথিবী সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত চকচক করে। এটা কোনোদিনও ভোতরা হয় না, এটা কিন্তু মানুষ সবসময় এটার গন্ধ পেতেই থাকেন। এটা থাকে কারণ এটার নামই হচ্ছে রাজনীতি। দেখুন, শেখ হাসিনা ওয়াজেদ যখন এই মরণাস্ত্র দিয়ে গুলি করতে বলেন, সেখানে কিন্তু বাইরের কোনো লোক থাকবার কথা ছিল না, সেখানে তারই ঘনিষ্ঠজনরাই থাকবার কথা। কিন্তু এটা বিবিসিতে এমনভাবে এসছে যে কেউ না কেউ এটা ফোন স্পিকারে ছিল, সেখান থেকে রেকর্ডিং করা রেকর্ডের ডেটাটা বাইরে এসেছে, তথ্যটা বাইরে এসেছে। তো ওইখানেও কিন্তু ষড়যন্ত্র ছিল। এই জন্যই বলছি, এটা এমন একটা যন্ত্র যেটা কোনোদিনও পুরনো হয় না, ভোতরা হয় না। ষড়যন্ত্র থাকতে পারে, বিভিন্ন গ্রুপ কাজ করতে পারে। অনেক উপদেষ্টারাও হয়তো এখন আমরা তাদের বিভিন্ন স্পিচ থেকে যেটা বুঝি যে দু একজন হয়তো চাচ্ছেন না নির্বাচন এখনই হোক, কিছু রাজনৈতিক দলও হয়তো চাচ্ছেন না। কারণ এই মুহূর্তে জামাত, এনসিপি, এইসব রাজনৈতিক দল যে সুযোগ সুবিধা ভোগ করছেন, নির্বাচনের পর আমার মনে হয় না যে তারা এতটা সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তো এই যে বিষয়গুলো, কাজে অনেকে নাও চাইতে পারেন, কিন্তু
সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জনগণ কি চায়, কোনটা হলে বাংলাদেশ ঠিক হবে, কোনটা হলে আমাদের মানে রাজনৈতিক সংস্কৃতি ঠিক থাকবে, কোনটা হলে সমাজ ঠিক হবে, শিক্ষাঙ্গন ঠিক হবে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে, পররাষ্ট্রনীতি ঠিক হবে, সর্বোপরি দেশের অর্থনীতিটা কোনটা হলে ঠিক হবে, মানুষ কি করে শান্তিতে থাকবে। আমরা দেখেছি যে এটা যদি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় তাহলেই দেশ একটা পজিটিভ দিকে অগ্রসর হবে। এই কারণে আমরা এটাকে স্বাগত জানাই নির্বাচন। আসবো আপনার কাছে। আমি যেহেতু আপনি একটু বললেন যে নির্বাচনে এবার যা ইয়াং ভোটার 18 বছর বয়স যারা ভোট দিবে সেই প্রসঙ্গে আসলেন, আমি একটু শামীম রেজা স্যার আপনাকে জানতে চাই যে আগামী নির্বাচনে 18 থেকে 33 বয়সী যারা ভোটার তাদের জন্য আলাদা তালিকা করা হবে এবং আলাদা বুথ করা হবে। এটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এরকম বক্তব্য এসেছে, আলাদা বুথ এবং আলাদা ভোটার তালিকা 18 থেকে 33। মানে এটা কোনো মানে বৈষম্য তৈরি করবে কিনা স্যার? দেখুন, এখন বিভিন্ন উদ্ভাবনী পন্থার কথা হয়তো তারা বলছেন, কিন্তু এরকম পৃথিবীর কোথাও নেই বা এর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যিনি ভোটার তিনি তার কেন্দ্রে ভোট দিতে যাবেন, এবং সবসময় দেখা যায় যে তরুণরা এগিয়ে থাকেন। একজন প্রথমবার তিনি ভোটার হয়েছেন বা দ্বিতীয়বার ভোট দিতে যাচ্ছেন, তার যে উৎসাহ উদ্দীপনা কাজ করে সেটা কি আমার বা 60 বছর 70 বছরের একজনের সে একরকম উদ্দীপনা তো থাকবে না। ধীরে সুস্থে যায় একটু বয়স্ক লোকেরা, এর জন্য আলাদা বুথের কোনো প্রয়োজন নেই। যে প্রণোদনা দরকার সেটা অন্য জায়গায়। আপনি বাস্তবতায় আসুন, যেটা উনি বললেন যে 35-40 বছরের কাছে বয়স হয়ে গেছে রাষ্ট্রের একজন নাগরিকের, সে ভোট দেয়নি, সে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি, সে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি, সে রাষ্ট্রের একজন পরিণত বয়স্ক মানুষে পরিণত হচ্ছে, একজন ম্যাচিউর মানুষে সে পরিণত হচ্ছে, এবং তার গণতান্ত্রিক অনেক কিছুতেই অধিকার আছে। ভোট একমাত্র অধিকার না বা একমাত্র জায়গা না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গের একটা, যে তার ভোট এটার একটা মূল্য আছে, সেটা সরকার পরিবর্তন করে, ব্যক্তিকে নির্বাচিত করে। সেই অনুশীলনেই সে যেতে পারেনি। আপনার ওই নির্বাচনী প্রক্রিয়াটা বেশি গুরুত্বপূর্ণ, নির্বাচন অনুষ্ঠান বেশি গুরুত্বপূর্ণ। সরকারকে মনোযোগ দিতে হবে, নির্বাচন কমিশনকে মনোযোগ দিতে হবে যে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন, অর্থাৎ আন্তর্জাতিক অন্তত না হোক আমাদের কাছে গ্রহণযোগ্য হয়। আন্তর্জাতিকভাবে আমাদের নির্বাচন আর দেখে কি করবে, আমরা যদি নির্বাচন না করতে পারি। এর বাইরে বুথ করার প্রয়োজনটা কি, বুথে কি এসে যায়? ভাই, একসময় বাংলাদেশে অনেক ধরনের পশ্চাৎপদতা ছিল। আমাদের মনে আছে, আমাদের ছেলেবেলায় দেখেছি যে নারীরা ওই পুরুষদের সাথে লাইনে দাঁড়াতে চাইতেন না। প্রথমে রাষ্ট্রপতি শাসিত ছিল, পরে প্রধানমন্ত্রী যখন হয়েছে পদ্ধতি, তখন তো সংসদীয় নির্বাচন অন্যান্য, অনেক সময় নারী পুরুষের আলাদা দুটো কাউন্টার বা লাইন করা হতো, যে তারা একটু সুবিধাজনকভাবে এখনো আছে। কিন্তু এইটা বয়স বিবেচনায় এটা উৎসাহ না। উৎসাহ হচ্ছে নিশ্চিত করতে হবে যে তিনি ভোটার তালিকা আছেন, নিশ্চিত করতে হবে যে তিনি ভোটের প্রতি আগ্রহ হারাননি। 35-40 বছরের একজন যুবক বা যুব নারী যিনি ভোটই দেন, তার ভোটের প্রতি আগ্রহ আছে কিনা সেটা আমাদের প্রশ্ন করতে হবে। এই প্রক্রিয়া থেকে তিনি নিজেকে উঠিয়ে নিয়েছেন কিনা, মানে অনীহা তৈরি হয়েছে কিনা, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বরং আমাদের যদি সত্যি কাজ করবার আগ্রহ থাকে, তাহলে আমাদের দেখতে হবে যে আপনি ভোটটা নষ্ট করবেন না। এতদিন হয়নি তাতে কি, আপনি ভোট দিতে যান, তাকে উৎসাহ দেওয়া, তাকে অনুপ্রেরণা দেওয়া যে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে থাকতে হবে, সেটা গুরুত্বপূর্ণ। একটা বাক্স কোথায় দিলাম, একটা বুথ কোথায় দিলাম, এত থেকে এত, অর্থাৎ দূর থেকে 50, 60, 65 বয়সীরা দেখছেন দাঁড়িয়ে যে তরুণরা আলাদাভাবে লাইন দিচ্ছে, কি তাতে কি যোগ করবে? যেটা আপনি বলছেন, আমরাও দেখেছি যে পুরুষদের লাইনে একটা, নারীদের লাইন আরেকটা, এরকম আমরাও দেখেছি। এখন সেটা আছে। গ্রামে দেখতাম যে আমি একদম যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী হাঁটতে পারে না, কে একজন তাকে ধরে নিয়ে লাইন সেটা আলাদা, সেটা অগ্রাধিকার দেয় অনেক বয়সী। এর বাইরে কেন এটা, কিংবা ফিজিক্যালি যিনি চ্যালেঞ্জ তাকে সেখানে দেওয়া, এর বাইরে শুনুন, আমি এটার খুব বেশি সমালোচনা করছি না। কেন বলেছেন, কি কারণে বলেছেন, তারাই ভালো জানেন। হয়তো মনে করেছেন যে এটা একটা উদ্ভাবনী বিষয় হবে, বললে সবাই খুশি হবে বা তরুণরা বোধহয় উদ্দীপিত হবে। আমি আবার ওই জায়গাতে ফিরে যাব। নির্বাচন অনুষ্ঠানের সকল ব্যবস্থা করতে হবে, তারা যাতে ভোটার তালিকায় যান সেই ব্যবস্থা করতে হবে, নির্বাচনের দিনটা যাতে সুষ্ঠু হয় সেটা করতে হবে, এবং তাদের ব্যাপকভাবে উদ্বুদ্ধ করতে হবে। সেই উদ্বুদ্ধের কাজ নিঃসন্দেহে তার উপরে বর্তায় যিনি একটা দল করেন বা রাষ্ট্রদের উপরেও বর্তায়, কিন্তু যারা বলছেন তাদের উপরেও কিন্তু সে দায়িত্বটা আসে যে দেখো এটা থেকে সরে আসতে চলবে না, তুমি যাও, ভোট দাও, তোমার ভোটটা কাউন্ট হয়, এবং সেটা গুরুত্বপূর্ণ। এই আপনি যেটা বলেন, এগুলো এই প্রতীকী জিনিস এই যুগে 2025 সালে, যেখানে পৃথিবীর কয়েকশো বছরের গণতন্ত্র অনুশীলন করে একটা অবস্থায় তৈরি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে প্রতি 10 বছর 12 বছর পর পর আমরা পুনর্জাগরণ হয় আমাদের। আপনি হিসাব করে দেখুন, আপনি 72 থেকে ধরলে এরশাদ সাহেব 82-র দিকে কিছু একটা করে ফেললেন,
আবার 8 বছর পরে আমরা 90-এ মোটামুটি ঠিকঠাক করলাম, আবার চললাম 10-12 বছর, আবার আবার 24-এ সেটাকে আমাদের বলা হলো তখনকার ভাষায় রেল লাইনে তুলতে হবে, আবার মোটামুটি আমরা 24-এ, তাহলে একটা গড় করলে এরকম 10-12-র মতো দাঁড়ায়। এটা স্বাভাবিক লক্ষণ না। এবং একটা বিরাট তরুণ জনগোষ্ঠী যিনি পরিণত বয়স্ক নাগরিকে পরিণত হয়েছেন, অথচ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নাই, তিনি এটা ভোটদানে তিনি সুযোগ পাননি, সেটাকে নিশ্চিত করা। আফসোসের কথা হচ্ছে 54 বছরে আমরা গণতান্ত্রিক যে ট্রেনে কি আমরা এখন আর চড়তে না, আমরা এইভাবে বলা যাবে না যে না। দেখুন, আমরা বিভিন্ন সময় অর্জন করেছি। যেমন আমরা যদি বলি যে 90-এর পরে আমরা একটা ইলেকটোরাল ডেমোক্রেসিতে তো যেতে পেরেছি। আমরা টেকসই হচ্ছে না, না, আমরা টেকসই হচ্ছে না, সেটাই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু পেরেছিলাম। এখন আপনি যদি প্রতিষ্ঠান নির্মাণ না করেন, আপনি যদি ইনস্টিটিউশনকে ডেভেলপ না করেন, তার অটোনমিকে আপনি গুরুত্ব না দেন, তার স্বকীয়তা স্বাধীনতাকে আপনি যদি নষ্ট করে ফেলেন এবং সমস্ত ওই ধরনের একটা গোষ্ঠী আপনি তৈরি করেন যে যার স্বকীয়তার আগ্রহ থাকলেও পরিস্থিতি বা রাজনীতি তাকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেয় না, তাহলে তো আপনি প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারবেন না। আপনি ওই যে একটু আগে যেটা বলেন, আবার ওই পুরনো প্রসঙ্গে যে 35-40 বছরের একজন নাগরিক ভোট দেয়নি কোনোদিন, এটা আপনি পৃথিবীর একটা উদাহরণ আমাকে এনে দেন। আপনি দক্ষিণ এশিয়া থেকে আনেন, ইউরোপ আমেরিকাতে যাওয়ার দরকার নেই। আমি জানেন উনি আফ্রিকার দেশগুলোতেও কাজ করেছেন, সেখানেও এরকম পাওয়া যাবে কিনা, তো সেইটাকে নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ। আসবো রাশেদ খান, আপনি একটু বলবেন যে আজ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না একটা কথা বলেছেন, সংসদ নির্বাচন আয়োজনে যত দেরি হবে দেশ তত অন্ধকারের দিকে যাবে, মানে আশঙ্কার কথা। এটা তো আসলেই একটা আশঙ্কার কথা, আপনি কি তাই মনে করেন? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, মান্না ভাই তো অনেক সিনিয়র একজন পলিটিশিয়ান, তো তার অভিজ্ঞতার জায়গা থেকে তিনি এই বক্তব্য হয়তো রেখেছেন। আমি তার বক্তব্যের প্রশংসাও করতে চাই না, সমালোচনাও করতে চাই না, বাট আমরা নিজেরাও যেটি মনে করছি যে বাংলাদেশে তো আসলে নির্বাচনটা হতে হবে। আচ্ছা, নির্বাচন কি আসলে সংস্কারের অংশ না? কিন্তু সরকার আসলে সংস্কার বলতে আসলে কি বোঝাচ্ছে এখনো পর্যন্ত আমি ক্লিয়ার না। কারণ এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে নির্বাচন যারা চাচ্ছে তারা মনে হয় অপরাধী, তারা মনে হয় কোনো অপরাধের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে, এরকম একটা প্রবণতা সমাজে কিন্তু সেট আপ করা হয়েছে। তো আপনি যেটি বললেন, স্যার খুব চমৎকার বলেছেন যে আসলে 18 থেকে 32 সম্ভবত 33 বা 32, তো যাই হোক, এদেরকে আসলে আলাদা করা হচ্ছে কেন, কি উদ্দেশ্যে? দেখেন, এই যে উপদেষ্টা পরিষদে যারা আছে, প্রেস উইং থেকে শুরু করে অন্যান্য জায়গায় প্রেস মিনিস্টার পর্যন্ত যাদেরকে করা হয়েছে, এদেরকে কিন্তু একটা দল বা একটা গোষ্ঠী কিন্তু এদেরকে নিয়োগ দিয়েছে। উপদেষ্টা পরিষদে যারা আছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, এখন আমার কাছে যেটি মনে হয় যে এই দলকে আসলে এক ধরনের পরীক্ষার মধ্যে সরকার ফেলতে চায়। সেটা কি, যে তরুণরা আসলে এই দলকে কত শতাংশ ভোট দিচ্ছে। মূলত আপনি আমি দেখতেছি যে আসলে হয়তো সরকার, তরুণরা হয়তো দীর্ঘ সময় ভোট দিতে পারে নাই, বিশেষ করে 14 সালে, 18 সালে, 24 সালে, এইটা হয়তো আমরা মনে করতেছি যে হয়তো তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে। কিন্তু আমার কাছে অন্য বিষয় মনে হয়েছে। অন্য বিষয়টা কি? অন্য বিষয়টা যে বললাম যে নতুন যে দল গঠিত হয়েছে, সরকার দেখতে চায় যে এই দল তরুণদের কত শতাংশ ভোট পায়, এর মাধ্যমে আগামী 10 বছর পরে এই দলের অবস্থান কোথায় যাবে, এই দলের কেমন পজিশন নেওয়া দরকার, সেটা কিন্তু অনেকটা আসলে অনুমান করা যাবে। সেজন্য কি আলাদা ভোটার তালিকা, আলাদা বুথ, এগুলো দরকার আছে কিনা? আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এই সরকার তো আসলে একটা দলের প্রতি সহানুভূতিশীল, তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি। ভাই তো বললেন, বাবুল ভাই, যে দেখেন, যখন অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র যাকে বলা হয় প্রেস সচিব, তিনি যখন আসলে একটি দলের যিনি প্রধান তাকে কেন্দ্র করে স্বপ্ন দেখেন যে আগামীতে তিনি প্রধানমন্ত্রী হবেন, এমনকি কিছুদিন আগে তিনি তার ফেসবুকে কিন্তু পোস্টও করেছেন, এই দলকে শুভকামনা জানিয়েছেন বিভিন্ন সময়, এই দলের নেতাদেরকে বিভিন্ন সময় তিনি প্রমোট করেন। এগুলো আসলে কিসের নজির? সেই জায়গা থেকে আমি সন্দেহ পোষণ করছি যে তিনি যেহেতু এই কথা বলেছেন, সুতরাং তিনি আসলে ওই দলকে পরিমাপ করার জন্য বা ওই দল কোনোভাবে সুবিধা পায় সেটির জন্য এই বক্তব্য রেখেছেন কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখার বিষয় রয়েছে। তো আমি আবার সেই মাহমুদুর রহমান মান্না ভাইয়ের প্রসঙ্গে ফিরে আসি। দেখেন, বাংলাদেশ কি আসলে এই মুহূর্তে খুব ভালো চলতেছে? সরকার আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়েছে, যেমন বিনিয়োগ আসতেছে, রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, বিদেশিরা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, মানে নতুন নতুন গল্প আমাদেরকে শোনানো হয়েছে। কিন্তু কিন্তু আমার কথা হলো যে 11 মাসে দৃশ্যমান কোনো সংস্কার আপনি দেখাতে পারবেন? রাস্তাঘাটের জ্যাম কি বন্ধ হয়েছে? আপনার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? বাংলাদেশের যে অন্যান্য গার্মেন্টস ব্যবসা বলেন বা অন্যান্য আপনার শিল্প বাণিজ্য বলেন, সেগুলোর কোনো পরিবর্তন হয়েছে? বরং এই সরকার 11 মাসে এখনো পর্যন্ত জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই। বড়, মানে এটা তো অনেক বড় আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন ছিল যে অনেক কিছু হবে, কিছু তো হওয়া দরকার ছিল না, কিছুই তো হইল না। এখন দেখেন,
আমরা বারবার বলছি যে গণহত্যার বিচারটা করেন, রাষ্ট্র সংস্কার করেন, এবং সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, খুবই ভালো। কিন্তু এই যে দলগুলোর মধ্যে হট্টগোল তৈরি করেছে, দলগুলোর মধ্যে বিভাজন, এইখানে আমরা যারা তিনজন আছি আমাদের তিনজনের বক্তব্যের কোনো মিল নাই। এখন ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, ঐক্যমত মানে কি সবাই একমত হবে। এখন তারা 100টা প্রস্তাব আমার সামনে এনেছে, তারা চাচ্ছে যে আমরা তিনজন তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যাই। তো আমার কথা হলো যে তাহলে আলোচনার দরকার কি? ডেমোক্রেসি কি? যে আমাদের ভিন্নমত থাকবে, যতটুকু একমতে আমরা আসবো ততটুকুর ভিত্তিতে সংস্কার। সরকার কিন্তু সেই সংস্কার কেন করতে পারলো না? দেখেন, যখন এই ঐক্যমত কমিশন লন্ডন বৈঠকে যে মানে রাজনীতির একটা সুবাতাস বওয়া শুরু করলো, সেই সুবাতাস কি বন্ধ হয়ে গেল আবার? কোথায় সুবাতাস? দেখেন, লন্ডন বৈঠকে কি বলা হয়েছিল? যদি গণহত্যার বিচার সংস্কারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। দেখেন, সাময়িক সময়ে মনে হয়েছিল যে মনে হয় বিএনপি বড় একটি অর্জন করেছে, কিন্তু দেখেন বিএনপির নেতারা এখনো পর্যন্ত কিন্তু খুব আস্থাশীল বক্তব্য দিচ্ছে, সরকারের উপর তারা আস্থা রাখছে। কিন্তু এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টার বক্তব্য হতে পারে, যদি, কিন্তু, তবে এইগুলো কোনো বক্তব্য না, এইগুলো আমাকে সন্দেহ এবং সংশয়ের মধ্যে ফেলিয়ে দিচ্ছে। যদি বলতো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ভালো কথা, আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ পাঠ করতাম। দেখেন, গত পরশুদিন বা গতকাল যে বক্তব্য আমাদের প্রেস সচিব দিয়েছেন গতকাল, তিনি কি বললেন? তিনি বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। কাকে? স্বরাষ্ট্র উপদেষ্টাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। কিন্তু এই নির্দেশনা কাকে দেওয়া দরকার ছিল? নির্বাচন কমিশনকে। দেখেন, যখন নির্বাচন কমিশনার প্রধানের সাথে যখন আসলে বৈঠকটা হলো প্রধান উপদেষ্টার, এরপরে কি আমরা আসলে নির্বাচন কমিশনার যিনি প্রধান রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে কোনো বক্তব্য পেয়েছি যে প্রধান উপদেষ্টা তাকে এই নির্দেশনা দিয়েছে? তার মানে কি গতকালও কিন্তু নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বরং আইন শৃঙ্খলা বাহিনীকে এক ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। কিন্তু নির্বাচন কি আয়োজন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্বাচন কমিশন? এখনো পর্যন্ত এই সরকার আসলে নির্বাচন নিয়ে কি ভাবছে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। ধারণার উপরে আমরা সবাই সরকারকে প্রশংসা করছি। আমার মনে হয় এই ধারণার উপরে একটি সরকার চলতে পারে না। সরকারের উচিত হবে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা। দেখেন, আমি শেষ করি। প্রেস সচিব কি বললেন? যে ইলেকশন ফেব্রুয়ারিতে হতে পারে, এমনকি এপ্রিলে হতে পারে। তার মানে কি? তার মানে ওই যে সরকারের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যেই কিন্তু রয়েছে। কিন্তু আমরা দেখলাম লন্ডনে যে বৈঠক, সেখানে আবার ফেব্রুয়ারির কথা এসেছিল। গতকালের বক্তব্যের মাধ্যমে সেই ফেব্রুয়ারির জায়গায় সরকার এখন আর আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। ভোটের ধ্বনি মানে হচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে ভোট আসছে, কিন্তু তার আগে একটা নির্বাচন, একটা পরিবেশ পরিস্থিতির ব্যাপার থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপার থাকে। কিন্তু সেই জায়গাটায় এখন মবের যে সন্ত্রাস বা মব ভায়োলেন্স আমরা যাই বলে না কেন, সেটার লাগাম কিন্তু টানা যাচ্ছে না, বরং বাড়ছে। বিএনপির বিরুদ্ধেও অভিযোগ আছে যে তারাও মব সন্ত্রাস করছে। প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি বিএনপিকে সামলাতে পারছে না? দেখুন, প্রথম কথা, হ্যাঁ, নির্বাচনের তো ধ্বনি আসছে, বাজছে। এটা রাজনৈতিক অঙ্গনে এটা একটা এখন টপ অফ দ্য টপিক যে নির্বাচন হতে হবে। কিন্তু সরকার যেটা চাচ্ছে, সরকারের সাথে একটাই সমস্যা, সেটা হচ্ছে যেটা রাশেদ সাহেব বললেন, যে এখানে মূলত সরকার তার বাচ্চাদের টেক কেয়ার করতে চাচ্ছে। ওই যে আলাদা বুথ দিবে ইয়াংদের জন্য, কিংবা যেটা রাশেদ বলেননি, গতকালকেও প্রেস সচিব স্ট্যাটাস দিয়েছেন যে গ্রামের মফস্বলের সাংবাদিকদের জন্য একটা সুযোগ এসেছে এদের এই পদযাত্রা নিয়ে রিপোর্ট করার, এবং এই রিপোর্ট করা এক সময় ইতিহাস হয়ে থাকবে। এই দলিলগুলো তাদের জীবনে অনেক কাজে দিবে। এই সাংবাদিকগুলোকে উনি মুক্তিযোদ্ধা বানিয়ে দিতে চাচ্ছেন, এবং এগুলো করলে দেশ অনেক আগায় যাবে। এটা প্রেস সচিব বলছেন। তাহলে বাকি অন্যান্য সকল দলেরগুলো কি করবে? এই পদযাত্রা তো আপনি দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কত করেছে, শত শত দিন আমরা হাঁটতে হাঁটতে সেই রামপুরা থেকে শুরু করে পোস্তগোলা পড়ে গেছে, হ্যাঁ, মানে ফসকা পড়ে গেছে। এবং শুধু এখানে না, ডিস্ট্রিক্টেও, উপজেলা, এবার তো আমরা ইউনিয়নে পর্যন্ত পদযাত্রা করেছি। আমি নিজে করেছি, একদিনে 15 কিলোমিটার হেঁটেছি। এই যে অবস্থা, এদের এই পদযাত্রার কে নিয়ে যে এই প্রেস সচিব যেটা স্ট্যাটাস দিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে, এটি তো একটা নিরপেক্ষতা ভঙ্গ করে।
নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি কি দিতে পারেন এরকম আমি status আসছি একটি নবাবের দলকে? কথা। আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কোন মুডে আছেন, কি করছেন, এবং ওনার কি স্টাইল অফ ম্যাচুরিটিটা উনি শো করেছেন। মান্না ভাই গতকালকেই বোধহয় বলেছেন বা পরশুদিনই যে তারেক রহমান ক্যান বি দ্য মাহাথির মাহমুদ। উনি যেটা বলছেন যেভাবে, উনি মাহাথির হতে পারেন বলে তার অপশন আছে, এবং আমরা দেখছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিক সেভাবে কন্ট্রোল করছে। এখন আপনি যেটা বলছেন যে মব, প্রথম কথা হচ্ছে বিএনপি দলটা গত 15 বছরে ধাক্কা খেয়ে খেয়ে কি হয়েছে এটা বোধহয় মিডিয়াতে আলোচিত হয় না। আমি যেহেতু তৃণমূলে রাজনীতি করি, একটা উপজেলা বিএনপিরও সভাপতি, একটা ওয়ার্ডে, ইউনিয়নে নয়, একটা ওয়ার্ডে বিএনপির 51 জন, যুব দলের 51 জন, ছাত্র দলের 31 জন, কৃষক দলের 31 জন, শ্রমিক দলের 11 জন, তার এভাবে 1800 লিস্টেড লিডার আছে একটা ওয়ার্ডে বাংলাদেশে। এখন এই 68,000 গ্রামের কতগুলো আমাদের লিস্টেড কর্মী আছে আপনি বুঝতে পারছেন। এটা একটা ব্যাপক ম্যানেজমেন্ট সিচুয়েশন, এবং এখানে আমরা কিন্তু ক্ষমতাই নেই। পুলিশ আমাদের সাথে না, প্রশাসন আমাদের না, এটা কার হাতে? ইউনূস সাহেবের হাতে। আমরা নিজেরাও মামলা করেছি, আমাদের নেতারাও যে আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশকে ধরিয়ে দিয়েছে। আপনারা কি দেখতে চান? কিন্তু পুলিশ কি করছে? আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? পুলিশ তো আমরা তো ব্যবস্থা নিচ্ছি। আমার থানায়, আমি যে থানা বিএনপির সভাপতি, আমার সহ যুব বিষয়ক সম্পাদক, তার একটা ইনসিডেন্ট যেটা 5 তারিখের অনেক আগে, এবং সেটা জেনুইন কেস, টাকা চেয়েছে বাট নোংরা ভাষা ইউজ করেছে, তাকে আজীবনের জন্য আমরা বহিষ্কার করেছি। এই ভদ্রলোকটা মারা গেছেন কয়েকদিন আগে, সে সে জেল খেটেছে, সব করেছে, আমাদের মধ্যে কোনো মায়া মমতা আমরা দেখাইনি বা দেখাইতে পারিনি। সো ইটস এ লাইভ এক্সাম্পল আপনাকে বলছি। কাজে দলের বিএনপি যে অবস্থায়, জামাতের যেগুলো হচ্ছে, জামাত কয়টা ব্যবস্থা নিয়েছে আপনি বলতে পারেন? তো এই যে মিডিয়ার যে একটা বিষয়, ওই যে বিএনপি যদি রোজার মধ্যে আন্দোলন না করে, এটাও মিডিয়া একটা বা বানায় ফেলে যে আন্দোলন পারে না বিএনপি। আমি নিজেও তো প্রত্যেক দিনই পল্টনে আমি মিছিল করেছি, মিটিং করেছি, আন্দোলন করেছি। 3 তারিখেও লাঠি নিয়ে আমরা সেই ছাত্রলীগ আর এই পুলিশ লীগের সাথে আমরা কীরকম অবস্থায় ছিলাম এটা তো আমরা জানি। কিন্তু সেইখানে আপনারা শুধুমাত্র বিএনপির 15 বছর আপনি বলতে পারবেন একজন কর্মী, এখন বলতে পারেন যে শাহজাহান ওমর তো চলে গেছে, এটা যেতেই পারে, এটা তো একটা দল। আপনি যদি 1 কোটির মধ্যে একজন যায়, আপনি কি এটাকে ধরতে পারবেন? কিন্তু বিএনপির কর্মীরা কি করেনি? পায়ে বেরি পড়েছে, মা মারা গেছে, জানা যায় যেতে পারেনি। আপনি বিএনপির কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে, আমি নিজেও মাঠের মধ্যে থেকেছি, ধান খেতে থেকেছি, মানে আলুর খেতে থেকেছি, কপির যেখানে আমাদের ওখানে সই বানায় থাকে সেখানে থেকেছি। তো এই যে আমি শুধু না, আমার উপজেলায় তো দ্রুত বিচার আইনে মামলা হয়েছে 14 সালে, 173 জন আসামি। আমার মানে পুলিশবাদী মামলা হয়েছে 272 জনের জন্য। আমি নিজে বিস্ফোরক মামলার 1 নম্বর আসামি, তখন আমি ঢাকায়, বিস্ফোরণ হয়েছে আমার উপজেলায়। তো এই যে একটা অবস্থা, 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি, আপনি কত লোক গুম খুন হয়েছে, বিএনপির উপর যা গিয়েছে, আপনি এটাকে কিভাবে জাস্টিফাই করেন? আমার মনে হয় মিডিয়াতে এগুলো আরো বেশি আলোচনা করা উচিত। কারণ বিএনপির কর্মীদের যে ত্যাগ, যে তিতিক্ষা, যে আন্দোলন, আপনি যে 2-4টা নিয়ে এগুলোর বিরুদ্ধে যদি বিএনপি ব্যবস্থা না নিতেন তাহলে আপনারা বলতে পারতেন। আর যেগুলো হচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন কেন বসে আছে? 2-2.5 হাজার প্রশাসনকে বহিষ্কার করা হয়েছে, আমরা যতটুকু জেনেছি। 14 লক্ষ শিক্ষক ভোট গ্রহণ করেছে, লাইক ভোট কেটেছে, কারেক্ট, সারা বাংলাদেশে। একজন শিক্ষককে পেয়েছেন যারা আমি চাকরি করব না, তারপরে আমি এই অনৈতিক কাজ করব না সারা বাংলাদেশে? একটা নিউজ বের হয়েছে, আপনি জানেন এই প্রশাসনের অবস্থা জানেন? আমার উপজেলায় আমি সবচেয়ে ভালো 3 জন শিক্ষককে বাছাই করে আমি তাদের অনুরোধ করেছি এদেরকে যেন রাখা হয়। এর মধ্যে একজন শিক্ষকের ফেসবুকে শেখ মুজিব সাহেবের বঙ্গবন্ধুর ছবি পাওয়া গেছে। এইটা অপোজিশনরা ডিসিকে দিয়েছে, ডিসি ইওনোকে বলেছে, ইওনো আমাকে বলছেন। আমি ইওনো মহোদয়কে বললাম আপনাদের প্রত্যেকের ফেসবুক ঘাটলেই পাওয়া যাবে যে বঙ্গবন্ধুর জন্মদিনে আপনারাও ফুলের মালা দিয়েছেন। তাহলে আপনি এই সরকার কি আসলে সংস্কার করছেন?
তো এই সরকার যদি এই মানে শুধুমাত্র এনসিপির সরকার হয়, এটা কিন্তু অবশ্যই প্রশ্নবিদ্ধ আসবো আপনার হবে। কাছে যেতে চাই রাশেদ খান আপনার কাছে, আমি স্যারের কাছে একটু পরে যেতে চাই। সেটি হচ্ছে যে এই মব নিয়ে বলছিলাম, অনেকেই মবকে মব বলছে, আবার মবকে অনেকে প্রেশার গ্রুপ বলছে। দেখেন, যখন সরকারের প্রয়োজন হচ্ছে তখন একটি গোষ্ঠীকে, একটি পক্ষকে সরকার মাঠে নামাচ্ছে কোনো দাবি দেওয়া বাস্তবায়নের জন্য। সরকার নিজ থেকেই কিন্তু এই কাজটি করছে। সরকার এদেরকে বলছে যে প্রেশার গ্রুপ, যেটা প্রেস সচিব নিজেই বলেছেন। দ্বিতীয়ত, যখন আবার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কাউকে ধরে পুলিশের হাতে বিএনপি, গণ অধিকার পরিষদ বা জামাত ইসলামের কেউ তুলে দিচ্ছে, এটা নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়াতে যখন সমালোচনা হচ্ছে, সরকার আবার এটাকে বলছে মব। তার মানে কি, মব একদিকে সরকার সৃষ্টি করছে, অন্যদিকে উৎসাহ দিচ্ছে, অন্যদিকে আবার বলছে তোমরা মব করো না। এই যে সরকারের দ্বিচারিতা, এই কারণেই মূলত সমস্যা এবং সংকট। আমার মনে হয় যে সরকার যদি চাইতো তাহলে কিন্তু বাংলাদেশকে ব্যাপকভাবে গুছাতে পারত। দেখেন, গণ অভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করলাম যে আইন উপদেষ্টা নিজে বললেন যে পুলিশের মোটামুটি 80% ছাত্রলীগের এবং আওয়ামী লীগের পরিবারের। জি। তো তারপরে আসলে করণীয় কি ছিল? তারপরে ন্যূনতম 50,000 বা 1 লাখ পুলিশ নতুনভাবে নিয়োগ দেওয়া, উদ্যোগ নেওয়া, কোনো কিছু সরকার করেছে? সেই আওয়ামী লীগের পুলিশ দিয়ে তারা দেশ শাসন করছে। তো আপনি বলেন, ভাই যেটি বললেন যে আমরা তো বহিষ্কার করছি, কিন্তু পুলিশ তো গ্রেপ্তার করতেছে না। এখন এই পুলিশ আসলে কি চাইবে? এই পুলিশ চাইবে অরাজকতা, এই পুলিশ চাইবে দেশটা ধ্বংস হয়ে যাক। সুতরাং সরকারের যে দায়িত্ব ছিল একটি পুলিশ সংস্কার কমিশন গঠন করে পুলিশের সংস্কার করা, পুলিশের মধ্যে যারা গণহত্যায় সরাসরি নিজেদেরকে সম্পৃক্ত করেছে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা, সেই কাজটি কি আসলেই করা হয়েছে? হয়নি। আসলে একটা বিষয় একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী পুলিশের মনোবল ভেঙে গেছে, পুলিশ আগের অবস্থানে নেই, এই সমস্ত কথা বলা হতো। মবের কথা যখন উঠতো যে এই কারণে মব নিয়ন্ত্রিত হচ্ছে না, তো 11 মাসে কি পুলিশ সেই জায়গা থেকে সরে আসেনি এখনো? দেখেন, এখনো পর্যন্ত পুলিশ ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, অনিয়ম করছে। আমার কাছে অনেকগুলো অভিযোগ এসেছে। যাত্রাবাড়ি থানার একজন এসআই, সে কি করেছে? একজন ভুক্তভোগী প্রাইভেট চাকরি করে, তার নামে মিথ্যা মামলা দিয়েছে। পরবর্তীতে তাকে বলেছে যে প্রত্যেকটা মামলার জন্য 50,000 করে বা 1 লাখ করে টাকা দিতে হবে। আমি কিন্তু যাত্রাবাড়ি থানার যিনি ওসি তাকে আমি জানিয়েছি। তো দেখেন, এই যে আমি উল্লেখ করলাম যে এসআইরা এখনো পর্যন্ত সেই কাজ করতেছে। বিভিন্ন জায়গায়, আমার নিজ জেলা ঝিনাইদহতে একজন এসআইকে ক্লোজ করা হয়েছে, কারণ তিনি এরকম 80,000 টাকা বা 1 লাখ টাকা একজনের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেছে। কারণ কি? কারণ পুলিশের ন্যূনতম সংস্কার এখনো পর্যন্ত সরকার করে নাই। বিভিন্ন জায়গায় যে অরাজকতা দেখতেছেন, দেখেন পুলিশকে আসলে মানুষ ভয় পাইতেছে না, কারণ এই পুলিশ গণ অভ্যুত্থানের সময় বা তার আগে যেভাবে আওয়ামী লীগের দশর হয়েছিল, এই পুলিশকে এখন আর মানুষ মূল্যায়ন করতেছে না। যদি সরকার আসলে এই পুলিশের সংস্কার করত, তাহলে কিন্তু মানুষ সেই মূল্যায়নটা করতো যে হ্যাঁ, পুলিশের সংস্কার হয়েছে, এই পুলিশ আর আওয়ামী লীগের পুলিশ না, এই পুলিশকে আমাদের সমর্থন দিতে হবে। যখন মানুষের মাথার মধ্যে এই চিন্তার জায়গাটা রয়েছে যে 80% পুলিশ তো ছাত্রলীগের, আওয়ামী লীগের, সুতরাং ডোন্ট কেয়ার করতেছে না, তো সরকার আসলে এই কাজগুলো আসলে করতে পারে না। আমি শেষ করি। দেখেন, গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু প্রত্যাশা করেছিলাম যে সরকার হয়তো অনেক পরিবর্তন করবে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত শুধুমাত্র তার নিজের সাথে সম্পৃক্ত যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার ছাড়া, সেইগুলোর আসলে উন্নয়ন ছাড়া অন্য সাধারণ মানুষের প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটাতে পারে নাই। তিনি নিজের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন, জনশক্তি রপ্তানির প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন, এবং এরকম বিভিন্ন জায়গা থেকে মানে যেটি বলতে আসলে বিব্রত লাগে, তিনি কিন্তু সুবিধা নিয়েছেন, এই উপদেষ্টারা সুবিধা নিয়েছেন। দেখেন, এই গণ অভ্যুত্থানের পরে আমার কাছে মনে হয় যে একমাত্র উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তাদের পরিবার, আত্মীয় স্বজন, তাদের সংস্কার হয়েছে, তাদের উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের সংস্কার, সাধারণ মানুষের উন্নয়ন কতটুকু হয়েছে সেটা কিন্তু দৃশ্যমান। সুতরাং সরকারের যেখানে দায়িত্ব ছিল যে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ, এই ইমেজকে ব্যবহার করে বাংলাদেশকে কানাডা, সিঙ্গাপুরের মতন একটি রাষ্ট্র হিসেবে তৈরি করা, কিন্তু 11 মাসে কি আসলেই মনে হচ্ছে যে বাংলাদেশ মালয়েশিয়া হবে? 11 মাসে কি আদৌ আপনার বিশ্বাস হয় যে বাংলাদেশ সিঙ্গাপুর হবে? এখনো পর্যন্ত সরকারের দায়িত্ব ছিল শিক্ষা এবং চিকিৎসার সংস্কার করা, চিকিৎসা খাতের। দেখেন, এখনো পর্যন্ত হাসপাতালে, ঢাকা মেডিকেলে দেখেন যে বারান্দায় বারান্দায় রোগীরা,
এখনো পর্যন্ত যে পরিমাণ আসলে এই শিক্ষা খাতের উন্নয়ন করা দরকার ছিল সরকার কিন্তু সেটা করতে পারে নাই। একজন শিক্ষা উপদেষ্টা রয়েছে, তার কাজ কি দৃশ্যমান? স্যার তো এখানে রয়েছেন। এখনো পর্যন্ত দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংস্কার করা হয়েছে? এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেগুলোর কোনো সংস্কার হয়েছে? এইগুলো করতে কি কোনো ঐক্যমত লাগে? সরকার কিন্তু চাইলে এই শিক্ষা এবং চিকিৎসার ব্যাপক উন্নয়ন করতে পারতো, কিন্তু সরকার সেই দিকে নজর দেয়। আসবো আপনার কাছে, আমি যেতে চাই ডক্টর শামীম রেজা আপনার কাছে। সেটা হচ্ছে আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি জিনিসটা, যা বলতে চাচ্ছি যে আমাদের এখানে যেই মন্ত্রী হয়ে গেল সে সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার স্যালুট, তার বাঁশি, তার গাড়ির সামনে একটা গাড়ি, তার পেছনে আর একটা গাড়ি। এই যে মানসিকতা তৈরি হয়, এই মানসিকতা আমাদেরকে ধীরে ধীরে স্বৈর শাসকের দিকে নিয়ে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আর কি, সরি, উনি এই মন্তব্যটা করেছেন। কোনো দলের বড় নেতার প্রশংসা করলে আবার দর্শকরা বলবে যে বোধহয় বিএনপি পন্থী লোক, মানে না হলে তার প্রশংসা করতে দেয় না বাবুল। তাহলে এই প্রশ্ন উত্থাপন করলাম, উনি হয়তো আমাকে ভাবতে পারেন। মির্জা ফখরুল একজন ওয়েল বিহেভ মানুষ, সুভাষী মানুষ এবং একজন সৌজন্য বোধসম্পন্ন মানুষ হিসাবে আমি তাকে দেখি। এবং উনি যেটা বললেন যে সহজ কথা একজন নিপাট ভদ্রলোক, প্রতিদিন যে তার সাথে আমার দেখা হয় এমন না, কিন্তু যতটুকু গণমাধ্যমে বা অন্যত্র তাকে দেখি এবং যতটুকু বুঝি তার সংস্কৃতির বিভিন্ন দিকে আগ্রহ আছে, নাটকে আগ্রহ আছে, কাব্যে আগ্রহ আছে, একজন সজ্জন মানুষ সবকিছু মিলে। এবং কখনো খুব উচ্চস্বরে কথা বলেন না বা একেবারে সবকিছু ভেঙে ফেলছি এরকম না, অত্যন্ত ভদ্র সৌজন্য মেনে তিনি কাজ করেন। উনি যে বক্তব্য দিয়েছেন সেটা আমি যদি দুইভাবে দেখি, এটা যদি তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন, দলের দিক থেকেও এটা যদি একটা বোধের জায়গা থেকে তিনি বলে থাকেন তাহলে অনেক বড় পরিবর্তন বলতে হবে। আমি ব্যক্তির বাইরে যদি চিন্তা করি, যেহেতু তিনি একটা বড় দায়িত্বে আছেন, যে তার দল যদি সত্যি এটা বোঝায় যে আমাদের সেই যে ঔপনিবেশিক মানসিকতা, তার কয়েকদিন আগে বোধহয় এও বলেছেন যে এই সম্মানিত মাননীয় এগুলো কেন বলতে হবে? আমরা তো ট্রাম্প সাহেব যাই করুক তাকে মিস্টার প্রেসিডেন্ট বলে, মানে এইভাবেই নাম ধরে অনেক সময় সম্বোধন করে। ঠিক আছে, আমাদের পূর্ব এই অঞ্চলের সংস্কৃতিতে হয়তো ওরকম নাই, আমরা একটু আগে পরে কিছু যোগ করি, কিন্তু এইটা সত্যিই যদি তার দলের কিছুটা ভেতরকার আলোচনার প্রতিফলন হয় সেটা আমাদের জন্য কিন্তু আনন্দের। আর ব্যক্তি হিসেবেও যদি আপনি বলেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, যেহেতু একজন বড় দায়িত্বে আছেন একটা দলের এবং যে দলটা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ একটা জাংশনে আছে, এই যে ঐক্যমত্য বলেন, আলোচনা বলেন, সেটা নিয়ে একটু পরে মন্তব্য করব। তো সেটা আমি মনে করি যে খুব আশাব্যঞ্জক এবং তার বিশেষ করে তার দলের যারা তরুণ, যারা ভবিষ্যতে দলের হাল ধরবেন, তারা যদি সত্যি এটা মেনে চলেন এবং মনে করেন যে এটা একটা অনুসরণযোগ্য। আর অন্যদের জন্য যে বার্তা হলো, আমরা দীর্ঘদিনের যে কথাটা বলতে বলতে আমরা একেবারে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে যে অনুসরণযোগ্য নেতা নেই। এটা একটা সে বিখ্যাত কবিরই যে কাকে অনুসরণ করবে এরকম পাওয়া যায় না। এইটা আমাদের দীর্ঘ সংকট। এই সংকট নিয়ে টকশোতে আলোচনা করলে আপনি দ্বিতীয় দিন আমাকে ডাকবেন না, কারণ এর কোনো টিআরপি নাই। আপনি ভেবে দেখেন যে অনেক দিন পর্যন্ত আপনি পাচ্ছেন যে এমন কোনো নেতা পান না যে তাকে অনুসরণ করা যায়, তার কথা বলা যায়, তার কথা উদ্ধৃত করা যায় বা তাকে নিয়ে একটু দুদণ্ড চিন্তা ভাবনা করা যায়। এটা কেন ঘটেছে? এত দুর্বৃত্তায়নের মধ্যে রাজনীতি চলে গেছে, কখনো পরিবারতন্ত্রে, কখনো গোষ্ঠীতন্ত্রে। এবং যে এই যে ভোটের যে উঠেছিল যে একটা তরুণ থেকে যুব নারী বা যুব পুরুষে পরিণত হচ্ছেন, তিনি ভোট দেননি কোনোদিন, আপনি কি আশা করেন তার কাছ থেকে? তো এই নেতা হওয়ার যে একটা কল্পনা যে আমিও এমপি হতে পারি, আমিও মন্ত্রী হতে পারি, এই ভাবনাটা আমাদের মন থেকে চলে গেছে, বা আমিও নেতৃত্বের একটা জায়গায় যেতে পারি, আমিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। মির্জা ফখরুলের এই বক্তব্যটা অসাধারণ এবং কতটা কাব্যিক কি অকাব্যিক সেটা বাবুলরা হয়তো বলতে পারবেন সামাজিক মাধ্যমে, কিন্তু আমি সত্যি উৎসাহব্যঞ্জক এবং আশাপ্রদ একটা বিষয় হিসেবে দেখি এবং আমি মনে করি যে রাজনীতিবিদদের এই ধরনেরই বক্তব্য দেওয়া উচিত। বাবু, আমি বিরতিতে যাব, তার আগে আপনি একটু বলবেন আমরা কি আসলে আগামীতে এইরকম বিএনপি পাবো কিনা? বিএনপি যদি ক্ষমতায় যায় তো তিনি যেটা বললেন এরকম কোনো কিছু আমরা আশা করতে পারি কিনা? দলেরই প্রতিফলন। কারণ আমি যতদিন জনাব তারেক রহমানের সাথে রাজনীতি করছি, উনি আমাদেরকে এরকমও নির্দেশনা দিয়েছেন, আমাকে দেশনায়ক বলবার কোনো দরকার নাই, এসব কারা বলেন আমি জানি না, আমাকে জনাব তারেক রহমান বললেই যথেষ্ট। আচ্ছা, আমি তাদের সেই বিনয়গুলো আমি নিজের চোখের সামনে দেখেছি। যেটা বললেন শামীম ভাই, ওনাকে আমি স্যার বলি না কারণ আমিও বুড়ো মানুষ। তো শামীম ভাই যেটা বললেন, আসলেও আমাদের ওইরকম মানুষ না থাকলেও আমার মনে হয় যে এই প্রজন্ম বেগম খালেদা জিয়াকে ফলো করতে পারেন, যিনি 3বার প্রধানমন্ত্রী থাকবার পরও ঢাকায় তার নিজস্ব বাড়ি নাই,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু ঢাকায় নিজস্ব কোনো বাড়ি নাই। রিটায়ার্ডের পর একটা জায়গা পেয়েছিলেন 4 শতক ঢাকার মোল্লারটেকে, ওটা অবহেলিত হয়ে পড়ে আছে। জি। আমি যতটুকু জানি পার্টি আমাদের চাঁদাই চলেন। কাজেই আমার মনে হয় তারেক রহমানের মতো একজন বিনয়ী নেতৃত্ব যেখানে আমাদের সামনে আছে, আমরা তাকে এই প্রজন্ম ফলো করতেই পারি। আমি দল হিসেবেই শুধু বলছি না, এবং আমি ওনাকে দেখেই অনুপ্রাণিত হয়েই আমি কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদের দলের রাজনীতিতে, এবং এইটা মহাসচিব স্যার যেটা বলেছেন এটা আমাদের দলের স্ট্যান্ড, এবং সে কারণে আপনি দেখেছেন আমরা 31 দফা দিয়েছি, আমরা ভিশন 2030 দিয়েছি, আমরা বুঝিয়েছি যে আমরা একটা নতুন দেশ, এবং সেই দেশে আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতিটা আমরা বানাতে চাই। যেতে চাই ফজলে হতা বাবুল আপনার কাছে, সেটি হচ্ছে যে আজকের যে বৈঠক বা আজকের যে বক্তব্য সেটি হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের 4th তফসিল বা অস্থায়ী বিধানে অন্তর্ভুক্তির পক্ষে মত দিয়েছে বিএনপি, কিন্তু এনসিপি চাচ্ছে যে ঘোষণাপত্রকে সংবিধানের মূল প্রস্তাবনায় রাখার জন্য। প্রশ্ন হচ্ছে যে মানে এই যে একমত হতে পারছেন না, ফলে এসবের কারণেই তো নির্বাচন পিছিয়ে যাচ্ছে। যেখানে আমরা ভোটের ধ্বনি শুনতে পাচ্ছি সেখানে আবার এরকম মতানৈক্য যেটা। ধন্যবাদ। দেখুন, বিএনপি এমন কোনো সংস্কার নাই যেটার পক্ষে না, প্রত্যেকটা সংস্কারের পক্ষেই বিএনপি। আপনারা যেটা জানেন যে এখন প্রায় 76% সংস্কারে আমরা 100% একমত, প্রায় 14%-এর সাথে আমরা একমত, কিন্তু উইথ সাম রিজার্ভেশন। সেগুলা কিছু লিগ্যাল ইম্প্যাক্ট, ইনসিডেন্টস এবং ইফেক্টের কারণে আমরা এই মতামতগুলো দিয়েছি। আর কিছু ইয়েতে আমরা আমাদের পাল্টা বা আরও উন্নত বা টেকসই কিছু আমরা অবজারভেশন দিয়ে, রিমার্কস দিয়ে আমরা বলেছি যে এগুলা এইভাবে করা উচিত। আমরা কোনোদিনও সংস্কারের বিরুদ্ধে না, তো আমরা এমন কোনো সংস্কার নেই যেটা বিএনপি এদেশে করেনি। বিএনপি সবচেয়ে বেশি সংস্কার করেছে এদেশে। আপনি যদি বলেন সেই মুক্তবাজার অর্থনীতি এদেশে নিয়ে আসা, বিএনপির স্টার্টিং। আপনি যদি বলেন বহুদলীয় গণতন্ত্র, বিএনপির স্টার্টিং। আপনি যদি বলেন প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্ম, বিএনপির হাতে হয়েছে। আপনি কোন সংস্কার, আপনি যদি ভিশন 2030 দেখেন 2016 সালে ম্যাডাম খালেদা যেটা দিয়েছিলেন, এবং আমরা যে সংস্কারের প্রথমে দিলাম 27 দফা, তারপর যুগপৎ আন্দোলনে আমরা যারা রাশেদরা ছিল সবাইকে নিয়ে যখন আমরা 31 দফাটা দিলাম, সবার আগে আমরাই বলেছি এই উচ্চকক্ষের ধারণা, আমরাই সবার আগে বলেছি যে একজন প্রধানমন্ত্রী পরপর 2 বার থাকতে পারবে না। সমস্ত সংস্কার কিন্তু বিএনপির হাতেই। যে আমরা এনসিপির সাথে তো আমরা কখনোই বলিনি যে আমরা সংস্কার করব না, আমরা এই সংস্কারের সাথেও আছি। কিন্তু যখনই এনসিপি বলে এটা সংবিধানের মূল অংশ হতে হবে, তাহলে তো আমাদের তো আর এই দেশের এই 10 মাসের কোনো ভ্যালিডিটি থাকলো না। তাহলে সেই প্রেসিডেন্টের আপনার কি বলে সংবিধান অনুযায়ী সেই সুপ্রিম কোর্টের নির্দেশনা নিয়ে প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করানো, প্রফেসর ইউনিসের এখনকার যে এক্সিকিউটিভ পাওয়ার, কোনো কিছুই আর থাকছে না। তো আমি আশা করেছিলাম যে এনসিপির এই আমাদের ভাইয়েরা এরা আরো ম্যাচিউর ভূমিকা রাখবে এবং সুদূর প্রসারী রাখবে এবং টেকসই কিছু চিন্তা ভাবনা তাদের মধ্যে আসবে। যদি সময় থেকে আমি আমরা চাই, বিএনপি চাই যে নতুন নতুন রাজনৈতিক দল আসলে দেশের উপকার হবে। বিএনপি কোনোদিনও ক্ষমতায় যেতে চায়নি। বিএনপি বলেছে আমরা চাই সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সকলের সেই আনন্দঘন একটা নির্বাচনের পরিবেশ। এখন আপনি বলতে পারেন যে আমি এক লাইনে শেষ করব এখানে, সেটা হচ্ছে যে যদি বিএনপি সেটাই চাইতো, তারেক রহমান যদি সেটাই চাইতেন, তারেক রহমান কিন্তু 2001 সালে মন্ত্রী হতে পারতেন, এমপি হতে পারতেন, উনি কিন্তু হন নাই। এবং এখন যে সিদ্ধান্তটা আমরা দিয়েছি যে 10 বছর হতে পারবে না পরপর, এই যে সিদ্ধান্তটা আমরা যদি প্রজেকশন করি যে আরো 3 বার আমরা ক্ষমতায় আসব, এবং সেখানে কিন্তু আমাদের ফ্রন্ট লাইনে জনাব তারেক রহমানই আছে, এবং এই সিদ্ধান্তটা কিন্তু ওনার কাছ থেকে এসেছেন। উনি জেনে বুঝেও নিজের উপরে উনি কিন্তু এই কুরবানিটা দিয়েছেন। আমার মনে হয় যে যেসব মিডিয়াতে সংস্কারের সাথে বিএনপির সাংঘর্ষিক অবস্থা দেখায়, এটা সত্য নয়
এবং এটা প্রপাগান্ডা, এবং আমরা মিডিয়ার সহযোগিতা চাই যে বিএনপি এদেশের সংস্কারের জি জনক। স্যার, শামীম স্যার আপনি একটু বলবেন যে এই একই বিষয় নিয়ে যে আমি শুরুতে বললাম যে জুলাই সনদ ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না, আবার জুলাই ঘোষণাপত্র সেটা সংবিধানের মূল প্রস্তাবনা রাখতে হবে, বিএনপি আবার এটার বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলে এই সমস্ত ঘটনার কারণে কি আমরা নির্বাচন বিলম্বিত হবে কিনা? কারণ একবার তো দুই মেয়ের তো দুই দল না, একটা দেখুন, আমরা মানে একটা অবস্থান থেকে আমরা সরে আসতে পেরেছি, সেটা নির্বাচন এবং সংস্কারকে যেটা মুখোমুখি অবস্থান, একটা পরিবেশ তৈরি হয়েছিল, একটু নির্বাচনী হাওয়া কিছুটা ঘোষণার কারণে কিন্তু সেই অবস্থান থেকে অনেকটাই পরিবর্তন। আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই খেয়াল করবেন যে তেমন একেবারে মুখোমুখি অবস্থায় সেটা নাই, দুটো বিষয়। তো সেটা একদিক দিয়ে ভালো। অন্যদিকে বরাবরই যেটা মনে বলা হচ্ছে যে একটা সংস্কার প্রক্রিয়া বা এখন যে প্রক্রিয়ায় হচ্ছে, এটা তো অবাস্তব একটা বিষয় হবে যে যদি শতভাগ আমরা একমত হই, এটা তো কোনোদিন সম্ভব সেটা হবে না। আপনি কোন ক্ষেত্রে, আপনি যখন প্রথম সংবিধান রচনা করেছেন, যতই আমরা সমালোচনা করি ওটার, সেখানেও কি শতভাগ সবাই একমত ছিলেন যে একেবারে এই জিনিস থাকতে হবে, ধারা উপধারা থাকতে হবে? এটা ছিল না। যখন কোনো বাংলাদেশের অনেকবার সংশোধনী হয়েছে, প্রতিটা সংশোধনী থেকে সবাই একমত ছিলেন, বিচারকরা সবাইকে একমত দিয়েছেন, বা প্রতিটা ক্ষেত্রে আমরা যে কোনো পরিবর্তন যখন হই তখন কি সকলে আমরা সেটার সাথে একমত হই? তা কিন্তু হই না। এটা 100টা আইটেম থাকলে 100টাতে আমরা একমত হই না, কিন্তু যেভাবে উনি এটা পরিসংখ্যান দিলেন, কোনোটাতে আংশিক হয়, কোনোটাতে পূর্ণাঙ্গ হয়। এখানে আর একটা ইস্যু আছে, বিএনপি একটা পুরনো ম্যাচিওর দল, তার দীর্ঘ সময় তার দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আছে, সংবিধান সংশোধনের অভিজ্ঞতা তার আছে, এবং 70-এর দশকের একটা টালমাটাল সময় যখন সংবিধান, রাষ্ট্র, সরকার নিয়ে বহু রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সেই সময় সে সরকার গঠন করেছে। তার জন্য ব্যাপারটা ঐতিহাসিকভাবে, এবং আপনি যদি ওইভাবে চিন্তা করেন রাজনৈতিকভাবে, এতটা সহজ না যে কোনো বিষয় কেবলমাত্র সংস্কারের সাথে ইয়েস বলা এবং সেটা পরবর্তীতে প্রতিফলন ঘটানো। অতএব তার একটা নিঃসন্দেহে হিসাব নিকেশ আছে যে সে যে সংস্কার প্রক্রিয়া অংশগ্রহণ করছে এই সংলাপে, সেটা ইতিবাচক, কারণ এটা একটা ভালো বার্তা দেয় যে এত বড় একটা দল, পুরনো একটা দল, ঠিক আছে সবকিছু একমত না হোক, সে অন্তত আছে। এটা তার উপরে একটা অতিরিক্ত, আমি মনে করি একটা বার্ডেনও, কিন্তু দায়িত্ব যেমন এমন বার্ডেনও একই রকম, যে অনেক কিছু তাকে মানতে হচ্ছে যেটা হয়তো সে মানতে চায় না, বা হয়তো না হলে সে আদারওয়াইজ হয়তো এড়িয়ে যেতে চায়। তো নতুন যে দল, তারা একটা জুলাই বিপ্লবের অগ্রভাগে ছিল, তাদের একটা অংশের দলটা গঠন করেছে, তাদের কাছে অনেক ক্ষেত্রে কৃতজ্ঞতা রয়েছে, তাদের কারণে তো অনেক কিছু আজকে আপনি আমি বা পরিবেশের অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে তাদের এই অগ্রযাত্রা বা তাদের যে নতুন করে রাজনৈতিক যাত্রা তারা যেভাবে প্রস্তাব করছেন, সেটা অবশ্যই অ্যাকোমোডেটিং জায়গায় তাদেরকে যেতে হবে, এবং এটা তারা যদি কোনোদিন সেই সুযোগ পান দেশ পরিচালনা করবার বা অন্য কিছু করবার, তখন সেই সুযোগ তো তাদের কাছে আসবে, এটা পুনর্ভাবনার। রাশিদ একদম ছোট করে একটু বলবেন, সেটি হচ্ছে যে যেটা বললেন স্যার, যে সংস্কার নির্বাচন মোটামুটি একটা পর্যায়ে এসে গিয়েছে, কিন্তু আমরা দেখলাম যে সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা, উনি এই সংস্কার কমিশন নিয়ে বললেন যে এখানে প্রতিদিন যে আলোচনা হয়, নিত্য নতুন বিষয় নিয়ে আসা হয়, অপ্রয়োজনীয়, সময় নষ্ট, খাওয়া দাওয়া, খানাপিনার কথা তিনি বলেছেন যে এসব আসলে সময় নষ্ট হচ্ছে। ছোট করে একটু বলবেন উনার মন্তব্যে আপনার মন্তব্য কি? দেখেন স্যার চমৎকার বলেছেন যে আমরা শতভাগ আসলে একমত হতে পারবো না। বিএনপি যেহেতু রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের অভিজ্ঞতার জায়গা থেকে অনেক জায়গায় তারা ভিন্নমত পোষণ করছে, আবার অনেক জায়গায় তারা একমতও পোষণ করছে। ঠিক আমাদের 21 সালে যখন আমরা দল গঠন করি, আমাদের যে সংস্কারের প্রস্তাবনাগুলো সেই সময় ছিল, এখন অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে। এখন আমি যদি মনে করি যে আমি যে প্রস্তাবনা দিয়েছিলাম বা পরবর্তীতে দিয়েছি, আমার শতভাগ যদি এই ঐক্যমত কমিশন বাস্তবায়ন না করে, আমি এটা মানব না, তাহলে তো হবে না। দেখেন এনসিপির ক্ষেত্রে যেটি হচ্ছে যে তারা আসলে একটু একঘেয়েমি আচরণ করছে, যেমন তারা তাদের দলের প্রতীক নিয়ে তারা অগ্রিম এইভাবে প্রচারণা চালাচ্ছে যে শাপলা তাদের দিতেই হবে। এর আগে যেটি হয়েছিল যে নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্না ভাইয়ের নেতৃত্বে যে দল, তারা কিন্তু শাপলা প্রতীক চেয়েছিল। ওই সময় কিন্তু নির্বাচন কমিশন বলেছিল যে এই প্রতীক দেওয়া যাবে না, তো মান্না ভাই পায়নি, এখন আবার নাহিদ ভাইকে দিতে হবে। তো তারা জোর জবরদস্তি করে অনেক কিছু আসলে করতে চাচ্ছে। এটা আসলে ওই যে বিপ্লব করেছে, বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, ওই রক্ত গরম ওই স্বভাবটা রয়েছে। দেখেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া কিন্তু রাষ্ট্র পরিচালনা করা, এটা কিন্তু ভিন্ন জিনিস। আমি তাদেরকে বলবো আরো বেশি সহনশীল হওয়া, সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেটা হয় সেটা মেনে নেওয়া। তারা যদি মনে করে যে আমরা যা বলবো সেটাই মানতে হবে, আমরা যা করব সেটাই সবাইকে ফলো করতে হবে, সেটা তো হবে না, এটা তো অতিরিক্ত। সুতরাং তাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শামীম রেজা এবং ফজলে হুদা বাবুল, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।